গুড ইভিনিং। কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কি হবে আজকে? কি পাঠানো ছিল জানো? উপমা যুক্তি কাকে বলে, আর ছিল ওর বৈশিষ্ট্য মূল্যায়ন, আর ভালো উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তি। তাহলে উপমা যুক্তি, তাই তো? তাহলে দেখো, উপমা যুক্তি। উপমা মানে কি? উপমা মানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে দুটো বিষয়ের মধ্যে যখন আমরা মিল দেখে, দুটো বিষয়ের মধ্যে যখন মিল বের করে বা মিল দেখার পর যখন একটা বিষয় সম্পর্কে, একটা জানা বিষয় থেকে অন্য যে বিষয়টা অন্য যে বিষয়টা থাকবে যার সঙ্গে আমরা মিল করছি, সেই বিষয়টা সম্পর্কে যদি একটা অনুমান করা হয়, তখন সেটাকে বলা হবে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি। তাহলে কি বলছে? দেখো, যদি আমরা বলি তাহলে যে আরোহ অনুমানে দুই বা তার বেশি দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে যখন একটা সিদ্ধান্ত নিশ্চিত করব, যে সাদৃশ্যের ভিত্তিতে কি করা হচ্ছে, সিদ্ধান্ত নিশ্চিত করা হচ্ছে, তখন সেই অনুমানটিকে বলা হবে কি? সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি। তাহলে কি উপমা যুক্তিতে কি থাকবে? দুটি বিষয়ের মধ্যে কিছু বিষয়ে মিল থাকবে। এবার মিলটা কি থাকবে? কিছু বিষয়ের মধ্যে মিল থাকবে। মনে করো, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, বা এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি। তাহলে এই দুটো হচ্ছে বিষয়। দেখা গেল এই দুটো বিষয়ের মধ্যে এক রয়েছে, দুই রয়েছে, তিন রয়েছে, চার রয়েছে। এবার বি এর মধ্যে কি রয়েছে? এক রয়েছে, দুই রয়েছে, তিন রয়েছে। তাহলে দুটো এ বিষয়ের মধ্যে কি রয়েছে? এক, দুই, তিন, চার। বি বিষয়ের মধ্যে কি রয়েছে? এক, দুই, তিন, চার, কিন্তু ওখানে আছে কি নেই আমরা জানি না। বোঝা গেল? এবার যেহেতু দুটো বিষয়ের মধ্যে আমরা কিছু বিষয়ে মিল খুঁজে পেলাম, কাজেই আমরা সিদ্ধান্ত করতে পারি, সুতরাং এই বি এর মধ্যেও কি থাকবে? চার নামক এই সংখ্যাটা থাকবে। তাহলে দেখো, এখানে কিন্তু চার আমরা দেখলাম না, অর্থাৎ এর মধ্যে চার আছে কিনা আমরা জানি না। এর মধ্যে চার রয়েছে, এবং এ এবং বি এর মধ্যে এক, দুই, তিন, এই তিনটা বিষয় মিল রয়েছে, এই তিনটা সংখ্যার বিষয় কি রয়েছে? মিল রয়েছে। কাজেই এর মধ্যে যেহেতু চার সংখ্যাটা রয়েছে, কাজেই আমরা অনুমান করতে পারি যে বি এর মধ্যেও চার সংখ্যাটা থাকবে। বোঝা গেল? তাহলে এই যে দুটো বিষয়ের কিছু, মানে দুটো বিষয়ের মধ্যে কিছু বিষয়ে মিল দেখে যখন আমরা একটা সিদ্ধান্ত করি, তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি। যেমন এটা মনে করো পৃথিবী, এটা হচ্ছে মঙ্গল। তাহলে পৃথিবী হচ্ছে একটা গ্রহ, মঙ্গল হচ্ছে একটা গ্রহ। দুটোই কি? দুটোই হচ্ছে গ্রহ। এবারে দেখো, এই পৃথিবী এবং মঙ্গলকে কে আলো দিচ্ছে? সূর্য আলো দিচ্ছে, অর্থাৎ দুটো গ্রহই কিন্তু সূর্যের আলোয় আলোকিত। এবার এখানে যে আবহাওয়া বিরাজ করছে, আবহাওয়া বা ওয়েদার, সেম ওয়েদার কিন্তু দুটো গ্রহতেই অবস্থান করছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যেরকম আবহাওয়া বিরাজমান, ঠিক একই রকম আবহাওয়া মঙ্গল গ্রহেও বিরাজমান। পৃথিবীতে মাটি রয়েছে, এখানেও মাটি রয়েছে। তাহলে অনেকগুলো বিষয়ে দুটো গ্রহের মধ্যে কি রয়েছে? একটা মিল রয়েছে। এবার
পৃথিবীর বাড়তি একটা বৈশিষ্ট্য হলো কি, পৃথিবীতে মানুষ আছে, বা যদি আমরা আরো বিস্তারিত বা ব্যাপক অর্থে বলি তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে প্রাণী আছে। কিন্তু মঙ্গলে প্রাণী আছে কিনা সেটা আমরা জানি না। সেটা আমরা যেহেতু অনেকগুলো বিষয়ে মিল রয়েছে দুটো গ্রহের মধ্যে, কাজেই পৃথিবীর বাড়তি একটা বৈশিষ্ট্য হচ্ছে কি পৃথিবীতে মানুষ বা প্রাণী আছে। কাজেই আমরা সিদ্ধান্ত করতে পারি যে সুতরাং মঙ্গল গ্রহেও প্রাণী আছে, বা মঙ্গল গ্রহেও প্রাণী থাকবে। এই যে তাহলে কিছু বিষয়ের মধ্যে মিল, তাহলে দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে যখন সিদ্ধান্তটা করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি। কে বোঝো নাই বলো? বুঝে গেছি স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা, তাহলে দেখো কি পিডিএফে কি পাঠানো হয়েছিল? হ্যাঁ স্যার, তারপরে উপমা যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো, আর উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো। আচ্ছা, তাহলে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, উপমা যুক্তির বৈশিষ্ট্যটা ততটা ইম্পর্টেন্ট নয়। অর্থাৎ ওখানে তিনটে কোশ্চেন রয়েছে। এক হচ্ছে উপমা যুক্তি কাকে বলে, দুই উপমা যুক্তির বৈশিষ্ট্য, তিন নম্বর উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড। বোঝা গেল? তো উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, উপমা যুক্তির বৈশিষ্ট্য কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, প্রথম কি রয়েছে বলতো? বৈশিষ্ট্যের প্রথমটা কি রয়েছে? এই যুক্তি হলো একটি আরোহ যুক্তি, কারণ এখানে সিদ্ধান্তে কোনো বিষয় সম্পর্কে যা বলা হয় যুক্তি বাক্যে তার উল্লেখ থাকে না, অর্থাৎ সিদ্ধান্ত যুক্তি বাক্যকে অতিক্রম করে যায়। আচ্ছা, তাহলে উপমা যুক্তি কি? উপমা যুক্তি হচ্ছে একটা আরোহ অনুমান, তাই তো, বা আরোহ যুক্তি। তাহলে উপমা যুক্তিটা কি? উপমা যুক্তিটা হচ্ছে একটা আরোহ যুক্তি। আমরা আরোহ অনুমানের যখন শ্রেণী বিভাগ করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম? আরোহ অনুমানকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তথাকথিত আরোহ অনুমান, আর একটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান। প্রকৃত আরোহ অনুমানের তিনটা আবার ভাগ রয়েছে: বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং উপমা যুক্তি। তাহলে উপমা যুক্তিটা আসলো কোথা থেকে? উপমা যুক্তিটা আসলো আরোহ যুক্তি থেকে বা আরোহ অনুমান থেকে। কাজে উপমা যুক্তি একটা কি আরোহ যুক্তি বা আরোহ অনুমান। এবার আমরা অলরেডি জানি যে আরোহ অনুমানের সিদ্ধান্তে নতুন কিছু তথ্য থাকে, অর্থাৎ হেতুবাক্যে যা থাকে অনিবার্যভাবে সিদ্ধান্তে কিন্তু তা থাকে না। যদি থাকতো তাহলে তো সেটা আর আরোহ যুক্তি হতো না, তাহলে তো সেটা অবরোহ যুক্তি হয়ে যেত। এর জন্য যেহেতু উপমা যুক্তিটা আরোহ যুক্তির একটা শ্রেণী বিভাগের অন্তর্গত, অর্থাৎ আরোহ যুক্তির যেহেতু একটা প্রকারভেদ হচ্ছে উপমা যুক্তি, কাজেই উপমা যুক্তির সিদ্ধান্তে যা থাকে সেটা কিন্তু মানে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে এর সিদ্ধান্তটা নিঃসৃত হয় না। এর জন্য এটা হচ্ছে কি আরোহ যুক্তি। নেক্সট বৈশিষ্ট্য কি রয়েছে? এই যুক্তির ভিত্তি হলো দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য। তাহলে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য মানেই হচ্ছে উপমা যুক্তির ভিত্তি হচ্ছে উপমা। তাহলে উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে উপমা। উপমা মানে কি? উপমা মানে হচ্ছে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে মিল। দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে মিলটাই হচ্ছে কি? মিলটাই হচ্ছে উপমা। তাহলে উপমা যুক্তির মূল ভিত্তি হচ্ছে উপমা, বা আমরা বলতে পারি উপমা যুক্তির মূল ভিত্তি হচ্ছে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য। কারণ সাদৃশ্য না থাকলে আমরা উপমা যুক্তির সিদ্ধান্ত নির্ণয় করতে পারবো না, কারণ উপমা যুক্তির সিদ্ধান্ত নির্ণয় করা হচ্ছে দুই বা তার বেশি বিষয়ের মধ্যে মিল থেকে, তাই তো? তাহলে দুই বা তার বেশি বিষয়ের মধ্যে মিল থেকে আমরা সিদ্ধান্তটা নির্ণয় করছি কোন যুক্তিতে?
উপমা যুক্তিতে। কাজে উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে উপমা বা সাদৃশ্য। সদৃশ্য। নেক্সট। এই যুক্তিতে আমরা একটি বিশেষ সত্য থেকে অন্য একটি বিশেষ সত্যে উপনীত হই। তাহলে একটা বিশেষ সত্য থেকে অন্য একটা বিশেষ সত্যে উপনীত হই। বিশেষ সত্যে পৌঁছাই, তাই তো? যেমন পৃথিবীতে প্রাণী আছে, তাহলে পৃথিবীতে প্রাণী আছে এটা একটা যেমন বিশেষ সত্য, ঠিক আমরা একটা অন্য বিশেষ সত্যে পৌঁছাই যে মঙ্গলেও প্রাণী আছে। তাহলে একটা বিশেষ সত্য থেকে অন্য একটা বিশেষ সত্যে পৌঁছাই, যদিও এই যে এই বিশেষ সত্যটা কিন্তু সুনিশ্চিত নয়, কারণ উপমা যুক্তির সিদ্ধান্ত কখনো সুনিশ্চিত হয় না। উপমা যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য হয়। উপমা যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য হয়। সিদ্ধান্তটা যদি খুব ভালো সম্ভাব্য হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ভালো উপমা যুক্তি, আর সিদ্ধান্তটা যদি কম সম্ভাব্য হয় তাহলে আমরা সেটাকে বলবো মন্দ উপমা যুক্তি। হলো। নেক্সট কি রয়েছে? এই যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়, কখনো নিশ্চিত হতে পারে না। সেটা তো বলেই দিলাম যে উপমা যুক্তির সিদ্ধান্তটা সর্বদাই কি হবে? সম্ভাব্য হবে, কখনোই সুনিশ্চিত হবে না। মনে রাখবে শুধুমাত্র সুনিশ্চিত হবে কোন যুক্তি? অবরোহ যুক্তি। হলো। নেক্সট। কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করা না গেলেও কার্যকারণ সম্বন্ধের ইঙ্গিত উপমা যুক্তি দিয়ে থাকে। তাহলে এখানে অর্থাৎ উপমা যুক্তিতে কার্যকারণ সম্পর্ক কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। কেন যায় না? কারণ উপমা যুক্তিটা হচ্ছে পর্যবেক্ষণ নির্ভর। আর পর্যবেক্ষণ নির্ভর হওয়ার জন্য কি হচ্ছে? পর্যবেক্ষণ নির্ভর হওয়ার জন্য কার্যকরণ সম্পর্ক কিন্তু আবিষ্কার করা যায় না। কার্যকরণ সম্পর্ককে আবিষ্কার করতে গেলে কি করতে হয়? পরীক্ষণ করতে হয়। আর যেহেতু উপমা যুক্তিটা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, এই যে আমরা দেখছি, মানে কি? দেখছি মানে পর্যবেক্ষণ করছি। তাহলে পৃথিবীতে কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি, আবার মঙ্গলেরও কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি। এবার এই দেখার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত করছি। কাজেই কার্যকরণ সম্পর্ক কিন্তু এখানে আবিষ্কৃত হয় না, বা কার্যকরণ সম্পর্ককে এখানে আবিষ্কার করা হয় না। আবিষ্কার করা না হলেও কার্যকরণ সম্পর্কের একটা ইঙ্গিত দিয়ে থাকে, সেটাই বলছি। নেক্সট। স্যার বৈশিষ্ট্য হয়ে গেল, এবার মানদণ্ড। আচ্ছা, বৈশিষ্ট্য হয়ে গেল। আচ্ছা, বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা? না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, তোমাদের এই যে উপমা যুক্তির নোটস গুলো একটু ছোট ছোট করে দেওয়া হয়েছে, বোঝা গেল? এর একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু তোমাদের এক্সট্রা লোডশেড দেবে না তোমাদের। তবুও তো ইনাফ ইনাফই তো লুকসিট থাকবে না, 12-13টা পেজ থাকবে, এপার ওপার মিলিয়ে 25টা হবে। বলে দিয়েছে কতগুলো পেজ থাকবে। হ্যাঁ, ওখানে বলেছে 13টা পেজ থাকবে, 13টার মধ্যে মানে যদি এপার ওপার মেলানো যায় তাহলে 25টার মতো হচ্ছে, 25-26টা ফিক্সড বলে দিয়েছে, 25টা পেজ থাকবে। আচ্ছা, 25টা হ্যাঁ, 25টা ইনাফ আছে মানে হয়ে যাবে তো? আরামসে। আচ্ছা, তাহলে তো চাপ নেই, তাহলে তো আর হাতের লেখা বড় ছোট করার দরকার নেই। হ্যাঁ, তাহলে এবার উপমা যুক্তির মূল্যায়ন আমরা কিভাবে করব, বা উপমা যুক্তির সিদ্ধান্তটা কি করে, মানে কি করে আমরা বলবো যে এই উপমা যুক্তির সিদ্ধান্তটা সবচেয়ে সম্ভাব্য, কিংবা এই উপমা যুক্তির সিদ্ধান্তটা একটু কম সম্ভাব্য? তাহলে এটার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তাহলে কিছু মানদণ্ড আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমটা কি রয়েছে বলতো? হেতুবাক্য কথিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। হুম, যেমন
যদি একজন অসাধু ফেরিওয়ালা দেখি, সিদ্ধান্ত করি যে দ্বিতীয় ফেরিওয়ালাও অসাধু হবে, তাহলে সিদ্ধান্তটির সত্য হওয়ার সম্ভাবনা খুব কম হবে। কিন্তু যদি 50 জন ফেরিওয়ালাকে দেখে সিদ্ধান্ত করি যে 51তম ফেরিওয়ালাটিও অসাধু হবে, তাহলে সিদ্ধান্তটি সত্য হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে। মূল কথা হচ্ছে যে দুটো বিষয়ের মধ্যে আমরা মিল খুঁজব, যে দুটো বিষয়ের মধ্যে আমরা মিল দেখব, অর্থাৎ আমরা কি জানি, যেহেতু উপমা যুক্তি হচ্ছে একটা যুক্তি, তাই তো? এবার যুক্তিতে কি থাকে? এবার যুক্তিতে একটা যুক্তির কটা অংশ? একটা যুক্তির দুটো অংশ, তাই তো? একটা হচ্ছে আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত একটা যুক্তির মধ্যে থাকবেই। এবার আশ্রয় বাক্য একটাও থাকতে পারে, আবার কি একাধিক থাকতে পারে। আর যেহেতু উপমা যুক্তিটা কি, উপমা যুক্তিটা হচ্ছে আরোহ অনুমান, কাজেই এখানে তো একটা আশ্রয় বাক্য থাকবে না কখনোই, কমপক্ষে দুটো আশ্রয় বাক্য তো থাকতেই হবে। তাহলে দেখো, এবার আশ্রয় বাক্যের সংখ্যা যদি বেশি হয়, আশ্রয় বাক্যের সংখ্যা যদি বেশি হয়, তাহলে কিন্তু সিদ্ধান্তের সম্ভাব্যতাটাও বেশি হয়, অর্থাৎ সিদ্ধান্তটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি হয়। এবার আশ্রয় বাক্য যদি কম হয়, তাহলে কিন্তু সিদ্ধান্তের সম্ভাব্যতাটাও কমে যায়। মনে করো 1 নং ফেরিওয়ালা, 1 নং ফেরিওয়ালা সৎ। এবার 2 নং ফেরিওয়ালা সৎ, সুতরাং 3 নং ফেরিওয়ালা সৎ। তাহলে দেখো, এখানে আশ্রয় বাক্য কয়টা রয়েছে? এখানে আশ্রয় বাক্য দুটো রয়েছে। তাহলে দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা কিন্তু নির্গত করা হলো। তাহলে এই যে এখানে যে সিদ্ধান্তটা নির্গত করা হলো, এটা সাপোজ ধরে নাও এটা 50% সত্য। কিন্তু যদি বলা হয় 1 নং ফেরিওয়ালা সৎ, 2 নং ফেরিওয়ালা সৎ, 3 নং ফেরিওয়ালা সৎ, এরকম করতে 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 50 নং ফেরিওয়ালা সৎ, সুতরাং বাংলা ইংরেজি মিক্সার হয়ে গেছে। তাহলে 51 নং ফেরিওয়ালা সৎ। তাহলে এই যে সিদ্ধান্তটা যে বের হলো, ঠিক আছে, এই সিদ্ধান্তটার সত্য হওয়ার সম্ভাবনা কিন্তু 90% হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ এখানে হেতুবাক্যের সংখ্যা কম হওয়ার জন্য সিদ্ধান্তের সত্য হওয়ার সম্ভাবনাটাও কম হয়ে গেল, আর এখানে হেতুবাক্যের সংখ্যা বেশি হওয়ার জন্য সিদ্ধান্তের সত্য হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কি হয়ে গেল? বেড়ে গেল। এর জন্য বলছি যে হেতুবাক্যে কথিত আশ্রয় বাক্য যদি কম হয়, তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতাটাও কম হয়। এবার হেতুবাক্যে কথিত আশ্রয় বাক্যের সংখ্যা যদি বেশি হয়, তাহলে কিন্তু সিদ্ধান্তটাও সত্য হওয়ার সম্ভাবনা কি হয়? বেশি হয়। বোঝা গেল এই পয়েন্টটা? হ্যাঁ স্যার। বাকিরা বুঝেছো এই পয়েন্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। নেক্সট কি আছে? স্যার নেক্সট পয়েন্টও সেম দেওয়া আছে, মানে হেতুবাক্যে কথিত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। হুম, না, দুটো পয়েন্ট আলাদা আলাদা। এখানে বলছে হ্যাঁ ম্যাম। হেতুবাক্যের সংখ্যা বেশি কম বেশি, প্রথম পয়েন্টটাতে বলছে হেতুবাক্যের সংখ্যা কম বেশি হলো। এবার দ্বিতীয় হ্যাঁ। যে পয়েন্টটা রয়েছে সেটা বলছে সাদৃশ্যের সংখ্যা যদি বেশি হয়। সাদৃশ্য মানে বেশি বেশি বিষয়ে সাদৃশ্য রয়েছে হলো। মনে হ্যাঁ। করো 1 নং ফেরিওয়ালা, 1 নং ফেরিওয়ালা সৎ হলো। এবার আমরা কি বলতে পারি? ভালো।
সুতরাং তাহলে 2 নং ফেরিওয়ালা আমরা বলতে পারি সৎ কিংবা ভালো। তাহলে এখানে দেখো মিল কি কি রয়েছে, মিল কিন্তু এখানে সৎ আর ভালো। আচ্ছা আচ্ছা বলো তো আর কি কি হতে পারে? সৎ, ভালো, তারপরে স্যার সুন্দর। সুন্দর। আচ্ছা তারপরে একজন মানুষ কি কি হতে পারে? ধার্মিক। আর ধার্মিক হতে পারে। তাহলে 2 নং ফেরিওয়ালা ধার্মিক। দেখো 1 নং ফেরিওয়ালার সঙ্গে 2 নং ফেরিওয়ালার কি কি বিষয় মিল রয়েছে? 1 নং ফেরিওয়ালার সঙ্গে 2 নং ফেরিওয়ালার মিল রয়েছে। 1 নং ফেরিওয়ালাও সৎ, 2 নং ফেরিওয়ালাও সৎ। 1 নং ফেরিওয়ালাও ভালো, 2 নং ফেরিওয়ালাও ভালো। হলো। এবার 1 নং ফেরিওয়ালা ধার্মিক, কাজেই আমরা সিদ্ধান্ত করতে পারি কি 2 নং ফেরিওয়ালা ধার্মিক। হলো। তাহলে দেখো এখানে দুটো বিষয় আমরা দেখলাম, অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে মিল থেকে আমরা সিদ্ধান্তটা তৈরি করলাম। বোঝা গেল? এবার যদি বলা হয় 1 নং ফেরিওয়ালা সৎ, ভালো, ধার্মিক, যুক্তিনিষ্ঠ, পড়াশোনায় ভালো ইত্যাদি আরো 10টা বিষয়ে মিল দেখলাম। তাহলে 1 নং ফেরিওয়ালার সঙ্গে 2 নং ফেরিওয়ালার অনেকগুলো বিষয় আমরা মিল খুঁজে পেলাম। তাহলে অনেকগুলো বিষয় মিল যখন আমরা খুঁজে পেলাম তখন কিন্তু আমরা সিদ্ধান্ত করতেই পারি যে 2 নং ফেরিওয়ালা অন্য একটা তৃতীয় বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি 2 নং ফেরিওয়ালাও প্রচুর টাকা ইনকাম করে। মনে করো 1 নং ফেরিওয়ালা সৎ, ভালো, ধার্মিক, যুক্তিনিষ্ঠ, পড়াশোনায় ভালো এবং প্রচুর টাকা ইনকাম করে। এবার 2 নং ফেরিওয়ালাও সৎ, ভালো, ধার্মিক, যুক্তিনিষ্ঠ, পড়াশোনায় ভালো। তাহলে 1 নং ফেরিওয়ালা যদি প্রচুর টাকা ইনকাম করতে পারে তাহলে আমরা খুব সহজেই সিদ্ধান্ত করতে পারি কি 2 নং ফেরিওয়ালাও প্রচুর টাকা ইনকাম করে। তাহলে এখানে দেখো মানে মূল পার্থক্যটা দেখো, এখানে শুধুমাত্র দুটো বিষয়ের মিল থেকে আমরা সিদ্ধান্তটা নির্ণয় করলাম, আর এখানে 2-এর বেশি অর্থাৎ অনেকগুলো বিষয় মিল দেখে কিন্তু আমরা সিদ্ধান্তটা নির্ণয় করলাম। তাহলে এবার তোমরাই বলো যে কোন সিদ্ধান্তটা বেশি সত্য হবে বা কোন সিদ্ধান্তটা বেশি সম্ভাব্য হবে। নিশ্চয়ই অনেকগুলো বুঝতে পেরেছি। অনেকগুলো মিল দেখার পরে যে সিদ্ধান্তটা নিশ্চিত করা হবে সেটা খুব বেশি সম্ভাব্য হবে, তাই তো? কে বোঝো নাই? বুঝেছি। তাহলে সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তটাও কি তত বেশি সম্ভাব্য হবে, তাই তো? সাদৃশ্যের সংখ্যা যদি কম হয় তাহলে উপমা যুক্তির সিদ্ধান্তটার সম্ভাব্যতাও কি হবে কমে যাবে। একদম সহজ ব্যাপার। এখানে দুটো বিষয়ের অর্থাৎ দুটো বিষয়ে মিল দেখে আমরা সিদ্ধান্তটা নিশ্চিত করলাম, আর এখানে অনেকগুলো বিষয়ে মিল দেখে আমরা সিদ্ধান্তটা নিশ্চিত করলাম। কাজে এই সিদ্ধান্তটার সম্ভাব্যতা কি হবে সর্বদাই বেশি হবে, তাই তো? হ্যাঁ। নেক্সট কি রয়েছে?
হেতুবাক্যে কথিত দৃষ্টান্ত সমূহের মধ্যে ব্যক্তিগত অমিল বা বৈসাদৃশ্য যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। তাহলে হেতুবাক্যে কথিত দৃষ্টান্ত সমূহের মধ্যে ব্যক্তিগত অমিল বা বৈসাদৃশ্য যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে, তাই তো? দেখো কি বলছে এখানে, ধরা যাক আমি যত অসাধু ফেরিওয়ালা দেখেছি তারা সকলেই বাঙালি, হিন্দু এবং ফলওয়ালা। তাহলে যতগুলো ফেরিওয়ালা দেখেছি তারা সকলেই কি বাঙালি, হিন্দু, আর কি বলছে, ফলওয়ালা। তাহলে আমি যতগুলো অসাধু ফেরিওয়ালা দেখেছি, অসাধু অসাধু ফেরিওয়ালা দেখেছি, পুরোটা লিখলাম না। তাহলে অসাধু ফেরিওয়ালা যতগুলো দেখেছি তারা সবাই কি, কেউ বাঙালি, কেউ হিন্দু, কেউ ফলওয়ালা, বা কেউ তিনটাই হলো। এবার এর থেকে যদি আমি সিদ্ধান্ত করি আমার সামনে এখন যে বাসনওয়ালা এসেছে, যে বিহারি এবং মুসলমান, সে অসাধু, তাহলে আমার সিদ্ধান্তের সম্ভাব্যতা খুব কম হবে। এবার আমার সামনে যে ফলওয়ালা, বা আমার সামনে এখন যে ফেরিওয়ালা এসেছে, আমার সামনে এখন যে ফেরিওয়ালা এসেছে সে কি বাঙালি, আবার কি বাসনওয়ালা। তাহলে বাঙালি, বাসনওয়ালা এবং বিহারি। তাহলে মূল কথা হচ্ছে অসাধু ফেরিওয়ালা হলে কি হচ্ছে, বাঙালি হচ্ছে, হিন্দু হচ্ছে, ফলওয়ালা হচ্ছে। কিন্তু আমার সামনে এখন যে ফেরিওয়ালা আসছে সে বাঙালি, ঠিক আছে, কিন্তু বাসনওয়ালা এবং সে কি বিহারি। তাহলে এখানে দেখো ব্যক্তিগত বৈসাদৃশ্য কিন্তু খুব কম হলো, ব্যক্তিগত বৈসাদৃশ্য খুব কম হলো। তাহলে আমি যদি সিদ্ধান্ত করি যে এই ফেরিওয়ালাটাও কি হবে, অসাধু হবে, তাহলে কিন্তু আমার সিদ্ধান্তের সম্ভাব্যতাটা কমে যাবে, সিদ্ধান্তের সম্ভাব্যতাটা কি হবে, কমে যাবে। আচ্ছা এই পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? মানে একজন ফেরিওয়ালা আমার সামনে এসেছে, তার আমি তিনটা বিষয়ে লক্ষ্য করলাম। এক নাম্বার হচ্ছে সে বাঙালি, সে হিন্দু এবং সে ফলওয়ালা। তাহলে বাঙালি, হিন্দু, ফলওয়ালা কি হয়েছে, অসাধু হয়েছে। এবার একজন বাঙালি, সে কিন্তু ফলওয়ালা নয়, বাসনওয়ালা, আবার সে বিহারি। তাহলে যদি আমি সিদ্ধান্ত করি যে এই ফেরিওয়ালাটাও অসাধু হবে, তাহলে কিন্তু আমার সিদ্ধান্তের সম্ভাবনাটা কম হবে। কিন্তু এবার দেখো, কিন্তু ধরা যাক আমি বিভিন্ন ধরনের ফেরিওয়ালা দেখেছি, যাদের কেউ ফল ফেরি করে, কেউ বাসন ফেরি করে, কেউ জামা কাপড় ফেরি করে, কেউ মশারি ও বিছানার চাদর ফেরি করে, যাদের কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ কাবুলি, কেউ কাশ্মীরি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ পুরুষ, আবার কেউ স্ত্রীলোক, এবং যাদের প্রত্যেকেই অসাধু। এবার দেখো, এবার যদি ধরা হয় যে এমন অসাধু ফেরিওয়ালা, এমন অসাধু ফেরিওয়ালা যাদের কেউ পুরুষ, যারা বাঙালি, যাদের কেউ হিন্দু, যাদের কেউ মুসলমান, যাদের কেউ শিখ, যাদের কেউ জামা কাপড় বিক্রি করে, কেউ মশারি বিক্রি করে, হলো, কেউ চাদর বিক্রি করে, ইত্যাদি আরো অনেক কিছু বিক্রি করে, সেই সমস্ত ফেরিওয়ালাদের আমি দেখেছি কি অসাধু। এবার এতগুলো এতগুলো
ফেরিওয়ালাকে আমি দেখেছি, সবাই কি বেরিয়েছে? সবাই বেরিয়েছে অসাধু। এবার আমার সামনে একজন বাঙালি মশারি বিক্রি করে, ফল বিক্রি করে, সোনা বিক্রি করে, তখন যদি আমি ভাবি যে এই ফেরিওয়ালাটাও অসাধু হবে, তাহলে কিন্তু এই যে এই যে সিদ্ধান্তটা আমি করলাম, এই সিদ্ধান্তটার সম্ভাব্যতা কিন্তু খুব বেশি হবে। তাহলে ব্যক্তিগত বৈসাদৃশ্য যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতাও কিন্তু তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো ব্যক্তিগত বৈসাদৃশ্য কিন্তু কম। ব্যক্তিগত বৈসাদৃশ্য কম বলতে দেখো এখানে বাসনওয়ালা আছে আর এখানে ফলওয়ালা, অর্থাৎ ব্যক্তিগত বৈসাদৃশ্য এখানে কটা? একটা। কিন্তু এখানে ব্যক্তিগত বৈসাদৃশ্য কি আছে? বেশি রয়েছে। যেমন এটা এখানে আমি নারী লিখি, তাহলে দেখো প্রথম ফেরিওয়ালাটা কি? পুরুষ। আমার সামনে যে ফেরিওয়ালাটা রয়েছে সেটা কি? নারী। এবার বাঙালি বাঙালি মিল রয়েছে, মশারি মশারি মিল রয়েছে। এবার প্রথম ফেরিওয়ালাটা ফল বিক্রি করে না, দ্বিতীয় ফেরিওয়ালাটা ফল বিক্রি করে। এবার আরো আমরা অন্যান্য লিখতে পারি, আচার বিক্রি করে, আচার। তাহলে প্রথম ফেরিওয়ালাটা আচার বিক্রি করে না, এই ফেরিওয়ালাটা আচার বিক্রি করে। তাহলে দেখো এখানে এখানে বৈসাদৃশ্য কয়টা? এখানে বৈসাদৃশ্য কিন্তু একটা বিষয় রয়েছে, দেখো এ ফলওয়ালা, এ হচ্ছে বাসনওয়ালা। কিন্তু এখানে বৈসাদৃশ্য কি রয়েছে? এটা পুরুষ, 2 নং ফেরিওয়ালাটা নারী। এ হচ্ছে জামা কাপড়, চাদর, মশারি সব বিক্রি করে, ফল বিক্রি করে না। এ হচ্ছে ফল বিক্রি করে, এ হচ্ছে এগুলো বিক্রি করে, এ হচ্ছে আচার বিক্রি করে। তাহলে এখানে দেখো বৈসাদৃশ্য কিন্তু কটা হলো? 3টা হলো, তাই তো? ফল, নারী, আচার। বৈসাদৃশ্যের সংখ্যাটা এখানে কি হলো? বৈসাদৃশ্যের সংখ্যাটা এখানে বেশি হলো। তাহলে কি বলছে? বৈসাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে, উপমা যুক্তির সিদ্ধান্তটাও কি হবে? তত বেশি সম্ভাব্য হবে, সেই কথাটাই বলছে। তাহলে ব্যক্তিগত বৈসাদৃশ্য যত বেশি হবে, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বৃদ্ধি পাবে। আর ব্যক্তিগত বৈসাদৃশ্য যদি কম হয়, তাহলে কিন্তু উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাটাও কি হবে? কম হবে। কে বোঝো নাই বলো এই পয়েন্টটা? কে বোঝো নাই বলো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে, বুঝেছি। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কি রয়েছে? জ্ঞাত গুণাবলীর তুলনায় যদি অজ্ঞাত গুণাবলীর সংখ্যা ও গুরুত্ব বেশি হয়, তাহলে উপমা যুক্তির সিদ্ধান্ত কম সম্ভাব্য হবে। যেমন মানুষের সঙ্গে উদ্ভিদের সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্যই বেশি, সুতরাং মানুষের মতো উদ্ভিদেরও সুখ দুঃখের অনুভূতি আছে। এই উপমা যুক্তির সিদ্ধান্ত অত্যন্ত দুর্বল। হুম। তাহলে জানা গুণগুলো মানে দুটো বিষয়ের মধ্যে যদি দেখা যাচ্ছে যে জানা গুণের থেকে অজানা গুণ বেশি রয়েছে, কে বললাম? দুটো বিষয়ের মধ্যে যখন আমরা সাদৃশ্য খুঁজছি, তখন দেখা যাচ্ছে যে যে বিষয়গুলো আমরা জানি সেগুলো কম, এবং যে বিষয়গুলো আমরা জানি না সেই সাদৃশ্যগুলো বেশি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উপমা যুক্তির সিদ্ধান্ত কিন্তু কম প্রাসঙ্গিক হবে, বা উপমা যুক্তির সিদ্ধান্তটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাহলে যেগুলো অর্থাৎ জ্ঞাত গুণগুলোকে সাদৃশ্য হিসেবে আমাদেরকে জ্ঞাত গুণগুলোকে জানতে হবে, অর্থাৎ জানা বিষয়গুলিকে আমাদেরকে জানতে হবে। দুটো বিষয়ের মধ্যে জানা বিষয়গুলিকে আমাদের বেশি করে জানতে হবে, এবং সেই জানার পরিপ্রেক্ষিতে যদি আমরা সিদ্ধান্ত করি,
তাহলে সেই যুক্তির সিদ্ধান্তটা কি হবে? প্রাসঙ্গিক হবে। আর যদি জানা গুণের থেকে অজানা গুণের ভিত্তিতে যদি আমরা সিদ্ধান্তটা করি, তাহলে কিন্তু সেই যুক্তির সিদ্ধান্তটা কম সম্ভাব্য হবে, সেটাই বলছি। তাহলে জ্ঞাত গুণের তুলনায় যদি অজ্ঞাত গুণ বেশি থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যদি আমরা সিদ্ধান্ত করি, তাহলে উপযুক্তির সিদ্ধান্তটা কি হবে? কম সম্ভাব্য হবে। আর জ্ঞাত গুণের ভিত্তিতে যদি আমরা সিদ্ধান্ত নিশ্চিত করি, তাহলে কিন্তু সিদ্ধান্তের সম্ভাব্যতাটাও বৃদ্ধি পাবে। বোঝা গেল? সেটাই বলছে। হ্যাঁ স্যার। নেক্সট কি আছে? উপমা যুক্তিতে সাদৃশ্যের বিষয়গুলি যত প্রাসঙ্গিক হবে সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য ও গ্রহণযোগ্য হবে। তাহলে কি বলছে আরেকবার বলো তো? উপমা যুক্তিতে সাদৃশ্যের বিষয়গুলি যত প্রাসঙ্গিক হবে সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য ও গ্রহণযোগ্য হবে। সাদৃশ্যের বিষয়গুলি যত প্রাসঙ্গিক হবে প্রাসঙ্গিক হলে সিদ্ধান্ত কি হবে? তত বেশি সম্ভাব্য ও গ্রহণযোগ্য হবে। সম্ভাব্য হবে। তাহলে দেখো, উপমা যুক্তিতে কি করা হচ্ছে? কিছু হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা নিশ্চিত করা হচ্ছে, তাই তো? অর্থাৎ হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে উপমা যুক্তিতে কোন রকম প্রসক্তি সম্বন্ধ থাকে না। প্রসক্তি সম্বন্ধ থাকে না জন্য এখানে সিদ্ধান্তটা সুনিশ্চিত হয় না। এবার হেতুবাক্যের প্রাসঙ্গিকতার উপর কিন্তু সিদ্ধান্তের সম্ভাব্যতাটা নির্ভর করছে। অর্থাৎ হেতুবাক্য বা সাদৃশ্যের বিষয়গুলো যত প্রাসঙ্গিক হবে সিদ্ধান্তের সম্ভাব্যতাটা কিন্তু কি হবে? তত বৃদ্ধি পাবে। যেমন দেখো, রাম ও শ্যাম দুজনেই ভালো কলেজে পড়ে। তাহলে রাম ও শ্যাম দুজনেই ভালো কলেজে পড়ে, তাই তো? আচ্ছা, রাম ও শ্যাম দুজনেই প্রচুর পড়াশোনা করে। রাম ও শ্যাম দুজনেই প্রতিদিন কলেজে যায়। রাম পরীক্ষায় ভালো ফল করেছে, সুতরাং শ্যামও পরীক্ষায় ভালো ফল করবে। দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সাদৃশ্যের বিষয়গুলো কিন্তু প্রাসঙ্গিক রয়েছে, তাই তো? সাদৃশ্যের বিষয়গুলির সঙ্গে সিদ্ধান্তের সম্পর্কটা কিন্তু প্রাসঙ্গিক। কারণ কেউ যদি পরীক্ষায় ভালো ফল করে, তাহলে কারো পরীক্ষায় যদি ভালো ফল হয়, তাহলে তাকে কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে, প্রতিদিন কলেজে যেতে হবে, ভালো কলেজে পড়তে হবে ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে। তাহলে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে যদি আমি সিদ্ধান্ত করি যে শ্যামও ভালো পরীক্ষায় ফল করবে বা রামও পরীক্ষায় ভালো ফল করবে, তাহলে দেখো, এখানে হেতুবাক্যের এবং সিদ্ধান্তের মধ্যে বিষয়টি কি রয়েছে? বিষয়টি এখানে প্রাসঙ্গিক রয়েছে। আর প্রাসঙ্গিক থাকার জন্য কি হবে? এই যুক্তিটার সিদ্ধান্তের সম্ভাব্যতাটাও কি হবে?
তত বেশি প্রাসঙ্গিক হবে। কিন্তু যদি বলা হয় আহ রাম ও শ্যাম দেখতে একই রকম, রাম লম্বা লম্বা চুল রেখেছে, শ্যামও লম্বা লম্বা চুল রেখেছে, রাম ও শ্যাম প্রত্যেকদিন বাজারে যায়, রাম ও শ্যাম আলাদা আলাদা কলেজে পড়াশোনা করে, রাম ও শ্যাম আহ প্রত্যেকদিন প্রচুর সময় নষ্ট করে। তারপরে যদি আমি সিদ্ধান্ত করি রামের পরীক্ষায় ভালো ফল করেছে, রাম পরীক্ষায় ভালো ফল করেছে, এইটা দেখে আমি সিদ্ধান্ত করলাম কি শ্যামও পরীক্ষায় ভালো ফল করবে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সিদ্ধান্তের সম্ভাব্যতাটা কি হবে, কমে যাবে। কারণ হেতুবাক্যে যে বিষয়গুলো, হেতুবাক্যের মধ্যে যে বিষয়গুলোর মধ্যে মিল রয়েছে, এবার সিদ্ধান্তে যে আহ বিষয়টা সিদ্ধান্তে যে বিষয়টা নির্ণয় করা হলো, সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু সম্পর্কটা কি ততটা প্রাসঙ্গিক নয়। কারণ পড়াশোনা পরীক্ষায় ভালো ফল করার জন্য আহ কার লম্বা চুল, কার ছোট চুল, কিংবা কে বেশি বাজারে যায়, কে কম বাজারে যায়, এই বিষয়গুলো কিন্তু কি হয়, অপ্রাসঙ্গিক বিষয় হয়। কাজেই সাদৃশ্যের বিষয়গুলো যদি প্রাসঙ্গিক হয় তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতাও বৃদ্ধি পাবে, আর সাদৃশ্যের বিষয়গুলো যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতাও কিন্তু কি হবে, কম হবে। বোঝা গেল? তাহলে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রাসঙ্গিক সম্পর্ক থাকতে হবে। দুটো বিষয়ের মধ্যে যেমন মিল প্রাসঙ্গিক থাকতে হবে, ঠিক একইভাবে কিন্তু হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যেও প্রাসঙ্গিক সম্পর্ক থাকতে হবে। তবেই সিদ্ধান্তটা কি হবে, খুব বেশি সম্ভাব্য হবে, আর তার না হলে কি হবে, কম সম্ভাব্য হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট কি আছে? স্যার আর নাই মূল্যায়ন, এবার ভালো উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তি আছে। এই পয়েন্টটা বোঝা গেছে? হ্যাঁ। এই পয়েন্টটা হ্যাঁ বোঝা স্যার। গেলে ভালো আর মন্দ বোঝার দরকার নেই, যদি এই পয়েন্টে কেউ বুঝে থাকো। হ্যাঁ, সেম আছে ওইভাবে। তাহলে হেতুবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কটা যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেটা হবে ভালো উপমা যুক্তি, আর হেতুবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ক যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে সেটা হবে মন্দ উপমা যুক্তি। বোঝা গেল? তাহলে আমি হ্যাঁ স্যার। তাহলে ভালো উপমা যুক্তি আর মন্দ উপমা যুক্তি, তাহলে দেখো রাম ও শ্যামের রাম ও শ্যামের জ্বর। রাম ওষুধ খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যামও ওষুধ খেয়ে ভালো হবে। তাহলে দেখো এখানে হেতুবাক্যের সঙ্গে সিদ্ধান্তের সম্পর্কটা কিন্তু প্রাসঙ্গিক, তাই তো? কারো যদি জ্বর হয় তাহলে তাকে ওষুধ খেতেই হবে, ওষুধ খেলেই তো ভালো হবে। তাহলে এখানে হেতুবাক্যের এবং সিদ্ধান্তের সম্পর্কটা কি, হেতুবাক্যের এবং সিদ্ধান্তের সম্পর্কটা প্রাসঙ্গিক, আর প্রাসঙ্গিক হওয়ার জন্য এটা কি হবে, এটা হচ্ছে ভালো উপমা যুক্তি হবে। এবার যদি বলা হয় রাম ও শ্যামের জ্বর হয়েছে, তাই তো? রাম ও শ্যামের জ্বর হয়েছে, রাম বাজারে গিয়ে ভালো হয়েছে, সুতরাং
শ্যামও বাজারে গিয়ে ভালো হবে। তাহলে দেখো এখানে হেতুবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কটা কিন্তু ততটা প্রাসঙ্গিক নয়, তাই তো? দুজনের জ্বর হয়েছে, একজন বাজারে গিয়ে ভালো হয়েছে, তার মানে দ্বিতীয় জনও বাজারে গিয়ে ভালো হবে। এটা কেমন লাগছে না? বুঝতে পারছো না? তাহলে হেতুবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ককে প্রাসঙ্গিক হতে হবে। যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেটা হবে ভালো উপমা যুক্তি, আর যদি প্রাসঙ্গিক না হয় তাহলে সেটা হবে কি মন্দ উপমা যুক্তি। কারণ এখানে জ্বর পালানোর জন্য বাজারে যাওয়ার থেকে জ্বর পালানোর জন্য ওষুধ খাওয়াটা বেশি প্রাসঙ্গিক, তাই তো? এর জন্য এটা হয়ে গেল কি মন্দ উপমা যুক্তি। বোঝা গেল ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তি? তাহলে প্রাসঙ্গিক হতে হবে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের বিষয়গুলিকে কি হতে হবে? প্রাসঙ্গিক হতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। কারো সমস্যা থাকলে বলো। কারো সমস্যা থাকলে বলো। না স্যার। নাই সমস্যা। আচ্ছা, অবরোহ অনুমান আরোহ অনুমানের পার্থক্যটা করানো হয়েছে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে এই কয়েকটা প্রশ্নই করতে হবে, আদার্স কোনো প্রশ্ন করতে হবে না। তাহলে অবরোহ এবং আরোহ অনুমানের পার্থক্য, বা যদি বৈশিষ্ট্য লিখতে বলে তাহলে পার্থক্য পড়লেই সেটা বৈশিষ্ট্য হয়ে যাবে, তাই তো? স্যার, হ্যাঁ, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য হয়েছে। অবরোহ আরোহ অনুমানের বৈশিষ্ট্য হয়েছে। না, শুধু অবরোহটা আরোহ অনুমানের হয়েছে, শুধু বৈশিষ্ট্য, অবরোহের বৈশি- হয়নি। অবরোহ যুক্তি আছে বা বই আছে, ঠিক আছে? বই দেখবে একদম অবরোহ যুক্তি যেটা পড়েছো সেই অবরোহ হ্যাঁ যুক্তির হ্যাঁ বৈশিষ্ট্যগুলোই এখানে আছে। এখানে জাস্ট ওই হুম, যুক্তির বদলে শুধু অনুমান কথাটাকে ব্যবহার করা হচ্ছে, হলো? হ্যাঁ এরপরে হচ্ছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য, আর হচ্ছে উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড, হলো? এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হলো? তাহলে হ্যাঁ স্যার। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। যদিও আমরা কি বলেছিলাম 99% মিলের পদ্ধতি থেকে আমরা উত্তর করব, কম। হলো? হুম, এগুলো আমরা জানার জন্য পড়ব, আর ওই 1%-এর জন্য পড়ব। বোঝা গেছে? তাহলে এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটা অধ্যায় বাকি রয়েছে এই ইউনিট থেকে, কারণ সম্ভবত, তাই তো? কারণ হ্যাঁ স্যার। অধ্যায়টি বাকি রয়েছে। তারপরে ইউনিট 2 আমরা শুরু করব, হলো? হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, ক্লাসটা তাহলে এখানেই রাখলাম। হ্যাঁ স্যার।